গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া, স্পেশাল পর্ব 2, পর্ব সংখ্যা 9। তারা ইসলাম। গরমে ঘেমে একাকার হয়ে আছে, তো বাসায় যেতে পারছি না মারিয়ার জন্য। ভার্সিটি আসার পর থেকে একটা ক্লাসও করতে পারি নাই মেয়েটার জন্য। যখন থেকে আসছে তখন থেকেই কান্না করে যাচ্ছে। কতবার জিজ্ঞেস করছি কেন কান্না করছে, কিন্তু মেয়ের কান্না বন্ধ হচ্ছে না। তাই এবার গালে একটা হালকা চড় দিয়ে বললাম, কি আর কতক্ষণ একা কান্না করবি? এবার বন্ধ কর আর বল কি হয়েছে, না হলে কিন্তু লাথি দিয়ে জাপানে পাঠিয়ে দেবো। মারিয়া আমার দিকে ছল চোখে তাকিয়ে আর ভাঙা গলায় বলল, আমান তো এখনও ফেরেনি, তাই আমি ওনাকে বলেছিলাম যেন উনি ফিরে আসেন, কিন্তু আমার কথায় উনি আমাকে ধমক দিয়ে ব্লক করে দিয়েছেন বলে আবার কাঁদতে লাগলো। ওর কথা শুনে মনে মনে রাগ হলো, এর জাতের ছেলেগুলা এমন কেন? ওই লোকে বলে না, বেশি ভালোবাসা পেলে কদর বুঝে না, ঠিক সেম অবস্থা হয়েছে তাদের। আমি বললাম, তো কি হয়েছে তাতে? তুই কেন কান্না করে মরে যাচ্ছিস? নিববি নাকি তুই? বেশি পাত্তা দিচ্ছিস তো তাই এমন করছে। খবরদার কান্না করবি না, আর একদম সে না আসা পর্যন্ত কথা বলবি না। সারা জীবন তো ভালোবেসে মরেছিস, এখন বিয়ের পরও শান্তি নেই। আমিও তোর ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু এখন নিজেকে সামলে নিয়েছি। যে আমাকে বুঝে না তাকে আমি বুঝি না। জ্ঞান হারানো মেয়ে হতে পারি, অবলা না বলে বেঞ্চি কাটলাম। মারিয়া আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, তুই বলছিস আর কথা না বলার জন্য আমানের সাথে? আমি বললাম, হ্যাঁ। মারিয়া এবার হেঁচকি তুলে বলল, আমি যে ওনাকে ভীষণ ভালোবাসি, কিভাবে ইগনোর করবো? মারিয়ার কথা শুনে রেগে ওর গালে কয়েকটা আস্তে করে চড় লাগিয়ে আমি বললাম, যদি না পারিস আমার সামনে কান্না করবি না, আমি এসব সহ্য করবো না বলে দিলাম। মারিয়া আবার কান্নার সুর তুলে বলল, তুই যা বলিস তাই হবে, তোর বুদ্ধি সবসময় কাজে লাগে। আমি ওর কথা শুনে ওর গালে দুটো টেনে বললাম, এই তো ভালো মেয়ে। আর শোন, এদিকে আয়, আমান ভাই তো নেই, আমি না হয় তোর চুমু টুমু দিই বলতে। সে কান্নার মাঝে খিলখিল করে হেসে উঠল। ওকে হাসাতে পেরে নিজেও হাসলাম। তারপর আবার হৈ হৈ করে বাসায় ফিরলাম। রাত 11টার দিকে রুদ্র বাসায় ফিরেছে। কতগুলো কেস নিয়ে বিজি থাকায় তার আসতে দেরি হয়ে গেছে, কিন্তু বাকি দিনগুলোর মতো নূর তার জন্য অপেক্ষা করেনি। সে অনেক আগে ঘুমিয়ে গেছে। সেটা দেখে রুদ্র বিরক্ত লাগলো। কিছুদিন ধরে মেয়েটা অদ্ভুত আচরণ করছে, তার আশেপাশে আসে না বললেই চলবে। রুদ্রের রাগ হলো, রেগে সে ফ্রেশ হতে চলে গেল গা। রুদ্র ফ্রেশ হতে যেতে নূর চোখ খুললো আর মনে মনে বলল, যতক্ষণ না ভালোবাসবেন ততক্ষণ এই আমিকে আপনি পাবেন না মির্জা সাহেব। সে জেগেছিল, রুদ্র বাসায় না আসা পর্যন্ত ঘুমাতে পারে না। কেন পারে না জানা নেই তার, হাজব্যান্ড হয়তো তাই। রুদ্র ফ্রেশ হয়ে বেরোতে নূর চোখ বন্ধ করে নিল। রুদ্র ফ্রেশ হয়ে বিছানায় যেতে নূরকে ঝাপটে ধরে ঘুমানোর চেষ্টা করলো। নূরের অস্বস্তি লাগলেও সেভাবে শুয়ে রইল। এখন তার অভ্যেস হয়ে গেছে এভাবে ঘুমানোর, তারপরও অস্বস্তি লাগে। তারপর তারা দুজনেই ঘুমিয়ে দেশে চলে গেল। জানালা দিয়ে সূর্যের আলো চোখে পড়তে রুদ্রের ঘুম ছুটে গেল। সে চোখ ফিট করে হাত দিয়ে বিছানায় নূরকে খোঁজার চেষ্টা করলো। না, নূর নেই। কিছুদিন ধরে এমনই হচ্ছে। যখনই সকালে ঘুম ভাঙে নূরকে সে পাশে পায় না। রাগে সারা শরীরে রিরি করতে লাগলো রুদ্রের। সে বেশ বুঝতে পেরেছে নূর তাকে ইগনোর করছে। সেটা ভাবতেই তার এগোতে লাগলো। মনে মনে ঠিক করলো এর জন্য তাকে একটা উচিত শিক্ষা দেবে। ফোন হাতে নিয়ে টাইম দেখে নিল, মাত্র সকাল 6টা। তার থানায় যেতে হবে 9টার মধ্যে। সে রেগে উঠে পড়লো, তারপর ফ্রেশ হতে চলে গেল। নূর রুমে আসতে রুদ্রকে বিছানায় না দেখে বুঝে গেল হয়তো ওয়াশরুমে গেছে। তাই ভালোভাবে বিছানা গুছিয়ে রুমে গুছিয়ে নিল। আজ থেকে তাকে আর মারিয়া কোচিং করতে হবে না। অনেক খেলা করেছে, এখন এখন করতে পারবে না আর, কারণ সামনেই টেস্ট পরীক্ষা। রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে নূরকে দেখে স্বস্তি পেল। এখন তার ভালো লাগছে। মেয়েটা তাকে দিন দিন পাগল করে দিচ্ছে। সে কেমন ছিল আর এখন কেমন হয়ে যাচ্ছে। মেয়েটা আশেপাশে না থাকলে তার রাগ হচ্ছে। সে নূরকে কিছু বলতে যাবে, তার আগে নূর তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। এতে রুদ্র অবাকের সাথে সাথে রেগেও গেল। রুদ্র ওয়াশরুমের দরজায় জোরে লাথি দিয়ে বলল, বের হয়, একবার খুন করে ফেলবো একদম। রুদ্র মির্জাকে ইগনোর করা, রাগে কাঁপছে রুদ্র। কিন্তু এদিকে নূর ঝর্ণা ছেড়ে দিয়ে মনে মনে বলল, ঢং দেখে আর বাঁচি না। আমি কথা না বলায় যেন উনি মারা যাচ্ছেন। আমার কাছে কি, শালা আমারে তো তুই ভালোবাসিস না?
নূর রুদ্রের রাগকে বিশেষ পাত্তা দিল না। এমন রাগ সে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। রুদ্র নূরের বের হতে দেরি হওয়ার রাগের আগেই রেডি হয়ে বেরিয়ে পড়লো। মনে মনে ঠিক করে নিল আজকে নূরকে একটা টাইট দিতে হবে। ওর দেরি হয়ে যাচ্ছিল আর নূরকে কিছু না বলেই চলে গেল। দুপুর হয়েছে সবেমাত্র। খিদে পাওয়ায় রুদ্র থানাতে ফাইল ঘেটে ঘেটে খাবার খাচ্ছে চামচ দিয়ে। ডালিয়ার কেসটা সে সমাধান করে ফেলেছে, তাই সে মহাখুশি। ডালিয়া হাজব্যান্ডকে রেখে যে ছেলের সাথে পরকীয়া করেছিল সে ছেলেটাই তাকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে আর দেখিয়েছে সেটা একটা সুসাইড। কিন্তু ভালোভাবে তদন্ত করে সে ছেলেটার খোঁজ পায়, সেখানে এক কনস্টেবল। ব্যাস সব জট আপনা আপনি খুলে যায়। যে ছেলেটাকে আজকে ধরে এনে কয়েকটা দিতে সে সব ফটাফট করে বলে দেয়। রুদ্র খুশি মনে খাচ্ছে আর রাসেলের কেসটা ভালোভাবে স্টাডি করছে। সে বুঝে গেছে এতটুকু এগুলো একা রাসেলের কাজ না, তার পিছনে অনেক বড় কারো হাত আছে। আমান রাসেলকে খুঁজতেছে আজ 7 দিন হয়ে গেল, কিন্তু এখনও তাকে খুঁজে পায়নি। রুদ্র বুঝে গেল এবার তাকে মাঠে নামতে হবে। রুদ্র এসব ভাবতেই হুট করে তার চোখে নূরের চেহারা বেশি উঠল। সে বারবার নূরকে বলতে চেয়ে পারল না। নূরের করা ইগনোর যেন তাকে বেপরোয়া করে তুলছে। তাকে একটা আচ্ছা মতো শিক্ষা দিতে ইচ্ছে হচ্ছে। রুদ্র হঠাৎ খাওয়া থামিয়ে বুকে হাত দিয়ে নূরের কথা চিন্তা করতে তার হার্ট দ্রুত চলা শুরু করলো আর ধূপ ধূপ শব্দ হলো। এর মানে কি রুদ্র বুঝতে পারছে না কেন সে না চাইতেও নূর তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে কোনোভাবে কাজে মন দিতে পারছে না। মন বারবার নূরের দিকে চলে যাচ্ছে। রুদ্র চোখ বন্ধ করে জোরে জোরে একবার শ্বাস নিল, তারপর নূরের কথা মাথা থেকে বাদ দিয়ে খাওয়ায় আর ফাইল দেখায় মনোযোগ দিল। আমি আর মারিয়া ভার্সিটি থেকে বের হতে সাদিনে সে আজাইরে ছেলেটার মুখোমুখি হয়ে গেলাম, কিন্তু আমরা তার পাশ কাটিয়ে চলে আসতে নিলে উনি বললেন, নূরময়ী, আমার তোমার সাথে কিছু কথা ছিল। 5 মিনিট কি তোমার সময় হবে? ওনার কথায় আমি ভ্রু কুঁচকে ফেললাম, তারপর কোমরে 2 হাত দিয়ে বললাম, প্রথমত আমাকে নূরময়ী ডাকা বন্ধ করুন, আর দ্বিতীয়ত আপনি না আমাকে চিনেন না আমি আপনাকে, তাই তুমি করে বলা বন্ধ করুন। আর তৃতীয়ত আমি বিবাহিত, সেখানে একটা পরপুরুষের সাথে কথা বলতে গেলে আমার হাজব্যান্ডের পারমিশন লাগবে, যেটা উনি কখনোই দেবেন না বলে মারিয়া হাত ধরে গাড়ির দিকে হাঁটা দিলাম। রিয়ানের হৃদয় ক্ষতবিক্ষত হলো নূরের কথায়। তার গলা ধরে এলো। সে কিভাবে কি করবে বুঝতে পারছে না। একদিকে তার বোন আর একদিকে তার ভালোবাসা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। ভার্সিটি থেকে আসার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে টুকটাক কাজে লেগে পড়লাম। এখন অনেকটা ভালোই রান্না করতে পারি। তানিভাবে একদম পারফেক্টভাবে সব শিখিয়ে দিয়েছে। তারপর সন্ধ্যার পর আমি, দাদি, শাশুড়ি, মা, তানিয়া, ভাবি আর মারিয়া মিলে অনেক আড্ডা দিয়েছি, কিন্তু ডিনারের কাজে হেল্প করে এখন আপাতত পড়তে বসেছি। আমি আর মারিয়া আলাদা বসেছি। আজ একসাথে বসলে আর পড়া হবে না। একসময় পড়তে পড়তে 10টা বেজে গেছে। শ্বশুর বাবা আর বড় ভাইয়া বাসায় ফিরছেন, তবে ওনাদের সাথে মির্জা সাহেব দেখে আমি অবাক হলাম। উনি তো এত তাড়াতাড়ি আসেন না। তবুও আমি সেদিকে পাত্তা না দিয়ে ডিনার পরিবেশন করে মন দিলাম। ডিনার করার পর সব কিছু গুছিয়ে 11টার দিকে রুমে আসলাম। তখন দেখলাম উনি ফোনে মনোযোগী। আমি সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতে না হতে উনি হাত ধরে টেনে ওনার সামনে নিয়ে গেলেন। আচমকা এমন হওয়াতে আমি ভয় পেয়ে গেলাম, তবে নিজেকে সামনে তেজি গলায় বললাম, এভাবে টেনে আনার মানে কি? উনি আমার দিকে রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁতছে বলে, এখন খুব সাহস বেড়ে গেছে তাই না? আমাকে তেজ দেখাচ্ছ? বেশি ওরা ভালো না, জ্বরে পড়ে যাবে। তারপর আমার মুখ চেপে ধরে বললেন, আমাকে ইগনোর করার মানে কি? আমি ব্যথায় চিল্লিয়ে উঠলাম, তবে পাষাণ হৃদয়ের উনি আমার মুখ থেকে হাত সরালেন না। অনেক কষ্ট করে আমার মুখ থেকে ওনার হাত ছাড়ালাম। তারপর ওনার বুক জোরে ধাক্কা দিয়ে রেগে বললাম, আমি ইগনোর করি বা না করি এতে আপনার কি যায় আসে? কখনো বলেছেন কোথায় যান, কোথায় থাকেন, কি করেন? হ্যাঁ, সেটা জানার অধিকারটুকু আমার আছে? না, নেই। শুধুমাত্র আপনি আমার উপর অধিকার পড়াতে পারেন, আর আমি অধিকার পড়াতে গেলেই ধমক দিয়ে চুপ করে দেন। শুনুন মিস্টার মির্জা, আমি আপনাকে এখন আর ভয় পাই না, তাই অহেতুক ভয় দেখা আসবেন না। যখন সব বলবেন, যখন ভালোবাসবেন, তখন আমার কাছে আসবেন না, এর আগে আসবেন না, বলে দিলাম। উনি আমার কথাগুলো শুনে অগ্নি চোখে তাকিয়ে আছেন। আমি বিরক্তি নিয়ে বিছানায় বসে চোখ বন্ধ করে রাখলাম। ভালো লাগছে না, কিছু নিজেকে হাস্যকর আর মূল্যহীন মনে হচ্ছে। আমি চোখ বন্ধ করতে অনুভব করলাম আমার কপালে কিছু ঠেকানো। আমি তাড়াতাড়ি করে চোখ খুলতে চমকে উঠলাম আর ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। উনি রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন, আর ওনার সে বিখ্যাত পিস্তল আমার কপালে ঠেকানো।
উনি পিস্তলের টিকা আঙ্গুল দিয়ে রাগী গলায় বললেন, ঠুকে দিই। বেশি সাহস বেড়ে গেছে তাই না তোমার? এখন মুখে মুখে তর্ক করছো রুদ্র মির্জার সাথে। ইউ স্টুপিড গার্ল, ভালোবাসা বললেই হয় যায় না, এর জন্য সময় লাগে। আমি তোমাকে কি হুট করে ভালোবাসতে পারবো? সময়ের প্রয়োজন সব বুঝতে, নাকি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি যে এমন বিহেভ করছো? উনি আরও রেগে চিল্লিয়ে ধমকাতে আমি জ্ঞান হারিয়ে বিছানায় ঢলে পড়লাম। আমার জ্ঞান হারানো দেখে রুদ্র কপালে চাপড় দিল আর মনে মনে বলল, কপাল করে একটা বউ পেয়েছে। আমি কান্না করছি বসে বসে, আর উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আগে এক গ্লাস পানি আর আমার উপর ঢেলে দিয়ে আমার জ্ঞান ফিরিয়েছেন, আর তার ফল আমার কাপড় ভিজে গেছে খানিকটা। আর এখনও আমার সে ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়তে আমি ভয় কেঁপে উঠছি। আমি ভীষণ ভয় পাই পিস্তলকে, সেটা একটা আমার দুর্বলতা। উনি সবসময় আমার দুর্বলতায় আঘাত করেন, আর আমি ভয়ে চুপসে যাই। রুদ্র মুখে হাত দিয়ে নূরকে পুরোপুরি স্ক্যান করে মনে মনে ভাবল, পুলিশের ভয় হয়ে সে পিস্তলকে ভয় পায়। আল্লাহ যদি আমার সত্যটা জানতে পারে তখন আর তার কি অবস্থা হবে কে জানে। রুদ্রর কান্না সহ্য করতে না পেরে বলল, কান্না বন্ধ করবা নাকি আমি অন্য ব্যবস্থা নেব? ওনার কথা শুনে চমকে উঠে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার পায়ে ধরি, অমন আর করবেন না, আমি প্রমিস করছি। আর জীবনেও আপনাকে ইগনোর করবো না, দরকার হলে সব সময় আপনার পিছন পিছন ঘুরঘুর করবো বলে মুখ চেপে কেঁদে উঠলাম। রুদ্র এবার বাঁকা এসে নূরকে আলতো জড়িয়ে ধরে বলল, অনেক হয়েছে তোমার কান্না, এবার আসো একটু আদর করি। ওনার কথা শুনে লজ্জায় আর ওনার দিকে তাকালাম না। শেষ রাতের দিকে রুদ্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছে কান্না করতে থাকা নূরের দিকে। রুদ্র এবার রেগে বলল, কান্না বন্ধ করো, না হলে একটা মায়েরও নিচে পড়বে না বলে দিলাম। নূর রেগে ঝাঁপিয়ে পড়লো রুদ্রের উপর, তারপর এলোপাতাড়ি মারতে মারতে বলল, বলেছিলাম না যতদিন না আপনি আমাকে ভালোবাসেন ততদিন পর্যন্ত আমার কাছে আসবেন না। আমার কথা শুনে উনি হঠাৎ উচ্চ হয়ে হেসে উঠলেন, তারপর আমার হাত দুটো ধরে আমাকে বিছানার সাথে চেপে ধরে বললেন, চোর পালিয়ে গেলে নাকি বুদ্ধি বাড়ে, সে অবস্থা হয়েছে তোমার। এখন কান্নার মানে কি বলে আবার হেসে উঠলেন। ওনার কথার মানে বুঝতে পেরে বকা বনে গেলাম। তার সাথে লজ্জায় আমি অন্যদিকে চোখ ফেরালাম, কিন্তু উনি আমার নাকের সাথে ওনার নাক ঘষে হঠাৎ গিয়ে উঠলেন, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুরে শতবার রয়েছে, তুমি বহু দূরে, বাকিটা আপনারা নিজ দায়িত্বে শুনে নেবেন। এমন একটা পরিস্থিতিতে ওনার এমন ধারা গান শুনে চমকে গেলাম। তার চাইতে বেশি চমকালাম ওনার কণ্ঠে গান শুনে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি, আর উনি আমার তাকানোর দিকে হেসে যাচ্ছেন। চলবে।